আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট জিনিসটা কি? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয় এবং এর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের মধ্যে যখন প্রবেশ করে, সেই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। কিরকম? এটা ধরো দুটো মাধ্যমের বিভেদ তল, প্রথম মাধ্যমটা μ1, দ্বিতীয় মাধ্যমটা μ2। আলো ওই বিভেদ তলে আপতিত হয়েছে, প্রতিসরণের পর আলো এদিক বরাবর প্রবেশ করেছে, তাহলে এই ঘটনাটা হচ্ছে তোমার প্রতিসরণ। অলরেডি হাইগেন্সের নীতিতে আমরা প্রতিসরণের সূত্র প্রমাণ করে নিয়েছি। সূত্রটা কি ছিল? সেটা হচ্ছে এরকম, যদি এটা আপতিত রশ্মি হয় এবং লম্বের সঙ্গে যদি আই কোণ করে, এটা যদি প্রতিসৃত রশ্মি হয় লম্বের সঙ্গে যদি আর কোণ করে, তাহলে সূত্রটা এরকম, μ1 sin I is equals to μ2 sin R। এরপরে যদি এটাকে গুছিয়ে লেখা হয় সেটা এরকম দাঁড়ায়, sin I by sin R is equals to μ2 over μ1। এটাকে অন্যভাবেও লেখা যায় mu of 2 with respect to 1। অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কি হলো না প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক সম্বন্ধে দু একটা এক্সট্রা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হলো mu is proportional to 1 by v is proportional to 1 by lambda। v হচ্ছে যে মাধ্যমের বেগ, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, অর্থাৎ মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমের মধ্য দিয়ে যদি আলো প্রবেশ করে, সেক্ষেত্রে তার প্রতিসরাঙ্কটা ওই মাধ্যমের বেগের উপর নির্ভর করে। অথবা অন্য ভাষায় বলা যেতে পারে এরকম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে তার বেগ কমে যাবে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি তাকে বলা হয় আলোকীয়ভাবে ঘন মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা ক্লাস 11-এ কোনো বস্তুর একক আয়তনে ভরের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা হবে তার ঘনত্ব বেশি, এবং আলোর ক্ষেত্রে আমরা ঘনত্বের কথা এরকম ভাবে প্রকাশ করব, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হবে সেই মাধ্যমটাকে বলবো আলোকীয়ভাবে ঘন মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে সেই মাধ্যমটাকে আমি বলবো আলোকীয়ভাবে লঘু মাধ্যম। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানটা ভালো করে লক্ষ্য করো, যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে তার বেগ কম হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়। এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে মাথায় রাখবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের তো অলরেডি একটা সম্পর্ক আছেই, আর তার সাথে সাথে প্রতিসরাঙ্কেরও একটা সম্পর্ক আছে। প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে। এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন অনেকে বলবে যে এটার প্রমাণ কোথায় আছে? এটার প্রমাণ আমরা দেখব ইএম ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা করলে আমরা এই কনসেপ্টটা ওখান থেকে এসেছে দেখতে পাবো। আপাতত তোমাদের এটা এখন মুখস্থ করে নিতে হবে। এরপর আরেকটা কথা বলি, বিজ্ঞানী কসি প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক দেখিয়েছিলেন, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। একটা জিনিস মাথায় রাখবে, যদি কসি নামটা উল্লেখ না থাকে তাহলে এই রিলেশন দিয়ে সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। যদি কসির কথা উল্লেখ থাকে তবে ওই নিচের
রিলেশনটা ব্যবহার করবে, নচেত করবে না। আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ জিনিসটা কি? ধরো তোমাকে একটা কোনো কাঁচের প্লেট দেওয়া হয়েছে স্বচ্ছ, যার মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারে। এই কাঁচের প্লেটের একটা থিকনেস আছে, সেটা ধরো টি। তাহলে আলোকীয় পথ জিনিসটা কি? বলা হয় যে এই মাধ্যমটার আলোকীয় পথ কি হবে? আলো এই মাধ্যমটার এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যে সময় নেয়, শূন্য মাধ্যমের মধ্যে যতটা দূরত্ব ওই একই সময়ে পৌঁছায়, সেই পথটাকে আমি বলবো তার আলোকীয় পথ। আবার রিপিট করছি, আলো ওই মাধ্যমটার একটা বিন্দু থেকে ওই বিন্দুতে অন্য একটা বিন্দুতে পৌঁছতে যে সময় নেয়, সেই সময়ে আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যতটা দৈর্ঘ্য অতিক্রম করে, সেই দৈর্ঘ্যটা বা দূরত্বটাকে আমরা বলবো ওই মাধ্যমটির আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ। তাহলে দুজনের ক্ষেত্রে একই সময় নিচ্ছে। তার মানে আমি এটাকে এরকম করে বলতে পারি, এ ড্যাশ বি ড্যাশ দূরত্ব বাই আলোর বেগ শূন্য মাধ্যমে সি, এটাই হচ্ছে সময়ের সঙ্গে সমান। এবং সেই সময়টা কি না, এই যে মাধ্যম আছে এই মাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য। ডেফিনেশন অনুযায়ী দুটো সময় একই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়ালস টু এ বি সি বাই ভি। আচ্ছা, এরপর কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ যদি হয়, তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে যে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং শূন্য মাধ্যমের সাপেক্ষে ওটা প্রতিসরাঙ্ক। এখন দেখো আমরা কি বলেছিলাম যে মিউ প্রপোর্শনাল টু 1/v, তার মানে এটা দাঁড়াবে ভি আর শূন্য মাধ্যমের বেগ হচ্ছে যে সি। তো সি বাই ভি সমান কি দাঁড়াচ্ছে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে মাধ্যমটার প্রতিসরাঙ্ক এম দ্বারা প্রকাশ করতে পারি, মিউ এম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এ বি ইন্টু মিউ এম। অর্থাৎ ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে দিয়ে যদি ওই মাধ্যমের যে দূরত্বটা কনসিডার করেছি সেই দূরত্বটাকে যদি গুণ করা হয়, তাহলে আমরা আলোকীয় পথ বা অপটিক্যাল পাথ এর পরিমাণ পেয়ে যাব। আমি পড়ানোর শুরুতেই বলে দিয়েছিলাম তোমাদেরকে, কি বলেছিলাম, যে যখন কোনো ঘটনা সেটা প্রতিফলন হতে পারে অথবা প্রতিসরণ হতে পারে, সেটা যখন আমরা অ্যানালিসিস করব, আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে যে সমতলে, আর একটা বলেছিলাম গোলীয় তলে। সমতলেরটাকে আবার দুই রকম ভাবে ভাগ করেছিলাম, সেটা বলেছিলাম একটা হচ্ছে সিঙ্গেল প্লেন, একটাই থাকবে, আরেকটা হচ্ছে যে দুই বা ততোধিক থাকবে। এই যে দুইয়ের কন্ডিশনটা আছে, দুইয়ের কন্ডিশনটা আমাদের এখানে স্পেশালি পড়তে হবে। স্পেশালি দুটো ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে হবে। কি কোন দুটো ইনস্ট্রুমেন্ট? একটা হচ্ছে যে যদি যে দুটো তল নিয়ে কাজ করছি সেই দুটো তল যদি পরস্পর সমান্তরাল হয়, সেইটার নাম একটা নাম দেওয়া আছে, সেটাকে বলি আমরা প্লেট। ঠিক আছে, যেমন গ্লাস প্লেট সমান্তরাল যদি হয় তাহলে সেটা কিরকম বিহেভিয়ার করবে। আরেকটা অংশ আছে যদি তারা পরস্পর কোণ করে থাকে, সেটা কার মতো দেখতে, এটা হচ্ছে প্রিজমের মতো দেখতে। এই তলটা আর এই তলটা প্রতিসারক তল। তাহলে এই দুটোকে আমাকে স্পেশালি করে জেনে নিতে হবে। একটা তল সম্বন্ধে অলরেডি একটা ইনফরমেশন আমরা বের করে নিয়েছি এখানটায়। এরপর আরেকটু ইনফরমেশন এখানে একটু অ্যাড করব, সেটা কি, সাইন আই বাই সাইন আর is equals to mu2 by mu1। আর আমরা যদি প্রতিসরণ ঘটনাটাকে একটু দেখি, ধরো এটা mu1 মাধ্যম আছে, এটা mu2 মাধ্যম আছে, এবং আলো ধরো
এরকম ভাবে আপতিত হচ্ছে। এটা হলো অঙ্কিত লম্ব। এখন প্রতিসরণের পর আলো কিছুটা বেন্ড করবে। কেন বেন্ড করবে সেটা হচ্ছে যে এই সমীকরণটা থেকে আমরা ডিসিশন নিই। ধরো μ2 গ্রেটার দেন μ1, μ2 যদি গ্রেটার দেন μ1 হয় তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি যে I গ্রেটার দেন R। তার মানে কি, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তাহলে তার প্রতিসরণ কোণের মান কমে যাবে। এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে কি হলো, প্রতিসরণ কোণের মান কমে গেছে। তাহলে ডিসিশনটা আমরা এখান থেকে নিয়েছি। এতগুলো স্টেপ তো আমাদের মনে রেখে লাভ নেই, আমরা আলটিমেট একটা সিদ্ধান্তই মনে রাখি, সেটা হচ্ছে যে আলো ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আসে তাহলে প্রতিসৃত রশ্মিটা লম্ব থেকে দূরে সরে যায়, আর যদি লঘু থেকে ঘন মাধ্যমে আসে তাহলে প্রতিসৃত রশ্মিটা লম্বের দিকে সরে যায়। এই দুটো কনসেপ্টকে এক কথায় তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে আমি আসছি বিচ্যুতির পরিমাণ। ধরো এটা আছে μ1 মাধ্যম, এটা হচ্ছে μ2 মাধ্যম, আলোক রশ্মি কি হয়েছে, দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে। এখন এটার প্রতিসরণ ঘটবে। ধরছি μ2টা হলো লঘু মাধ্যম, লঘু মাধ্যম হওয়ার জন্য আলো কি হয়েছে না একটু দূরে সরে গেছে। এখন দেখো এই কোণটা আপতন কোণ I, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ R। যদি এই মাধ্যমটা না থাকতো তাহলে আলোটা সরাসরি এই পথটা যেত এবং সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা একই হতো, কারণ বিপ্রতীপ কোণ, অর্থাৎ এটা এখন হয়ে গেছে I। তাহলে এ এই দিক থেকে এই দিকে সরে গেছে, কত কোণে সরে গেছে সেটা হচ্ছে ডেল্টা, এবং সেটাই হচ্ছে তোমার কৌণিক বিচ্যুতি। কৌণিক বিচ্যুতি ডেল্টা ইজিক্যালস টু কি বলতে পারি ছবি দেখে, সেটা হলো R মাইনাস I। এটা হচ্ছে পুরোটা R আর এটা হচ্ছে তোমার I। তো R থেকে I বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম। এটা কখন হলো, যখন μ1 is greater than μ2, আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। যখন μ1 লেস দেন μ2 হবে সেক্ষেত্রে ডেল্টার মান দেখানো যায় I মাইনাস R। এগুলো মনে রাখতে হবে। এরপর আমরা করব কি, ডবল প্লেন নিয়ে কাজ করব এবং সেটা কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে। প্রথম কন্ডিশন যেটা আমরা বলেছিলাম যে তল দুটো পরস্পর সমান্তরাল হবে, সেরকমই সমান্তরাল তল নিয়ে কাজ করব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে কতগুলো সমান্তরাল ফলক নিয়ে নেব এবং প্রতিসরাঙ্ক এরকম হবে, প্রথম মাধ্যম এবং শেষ মাধ্যম সেটা হচ্ছে একই রাখবো। এটা যদি μ0 হয় তাহলে এটা হবে μ0, এরপর আসছে μ1, তারপর μ2। তাহলে প্রথম কন্ডিশন কি রাখলাম, প্রথম ও শেষ মাধ্যমটা আমি একই রাখলাম। এরপরে দ্বিতীয় কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে যে আলো যখন প্রথম মাধ্যম থেকে ভেতরে প্রবেশ করবে, যত ভেতরের দিকে যাবে তত মাধ্যমের ঘনত্ব, ঘনত্ব মানে আলোকীয় ঘনত্বের কথা বলছি, সেই ঘনত্বের মান বাড়তে থাকবে, অর্থাৎ μ0 লেস দেন μ1 লেস দেন μ2। এটা হলো দ্বিতীয় কন্ডিশন।
এইরকম দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আলো করবে কি, আলো যখন দুটো মাধ্যমের কোনো একটা বিভেদ তলে আপতিত হবে এরপর প্রতিসরণ ঘটবে। যেহেতু সমস্ত ভেতরের দিকের মাধ্যমগুলো ঘনতর মাধ্যম ক্রমশ, ফলে কি হবে না এই আলোটা ক্রমশ লম্বের দিকে সরতে থাকবে, এরপর আবার প্রতিসরণ ঘটবে। এরপর কি হবে, শেষের মাধ্যমটা লঘু মাধ্যম, অর্থাৎ এটা এরকম ভাবে নির্গত হয়ে যাবে। এখানে একটা জিনিস অবজার্ভ করবে, এটা কি, এটাকে ধরছি I1, এই কোণটা প্রতিসরণ কোণ R1। এরপর দেখো এই তলটা আর এই তলটা এরা পরস্পর সমান্তরাল, এদের উপর লম্ব হচ্ছে এটা আর এটা, তার মানে এরাও হচ্ছে পরস্পর সমান্তরাল। এরা যদি পরস্পর সমান্তরাল হয় তার মানে এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটাকে আমি নিচ্ছি R1। সিমিলারলি এখানে যে কোণটা করবে সেটা করছি R2, একই জিনিস সমান্তরালের ধর্ম অনুসারে এটাকে আমরা ধরবো R2, আর এই জায়গাটা যে কোণটা সেটাকে আমি ধরছি I2। তাহলে প্রথম মাধ্যমটা মানে এই জায়গাটা প্রতি স্নেলের সূত্র যদি লাগাই, সূত্রটা দাঁড়াবে এরকম, sin I1 বাই sin R1 ইজ ইকুয়ালস টু, উপরে যেটা থাকবে তার বিপরীতটা এখানে লিখতে হবে, অর্থাৎ μ1 বাই μ0। এখানটা প্রযোজ্য হলো। তারপর এই নিচের তলটা আমি লাগাবো sin R1 এই যে আপতন কোণ বাই sin R2 প্রতিসরণ কোণ ইজ ইকুয়ালস টু, উপরে R1 আছে মানে এটা আছে, আবার নিচে উপরটাতে μ2 লাগবে, μ2 বাই μ1। এরপর তৃতীয় তল, এটাতে sin আপতন কোণ আছে R2 প্রতিসরণ কোণ আছে I2 ইজ ইকুয়ালস টু, R2 এর বিপরীত, R2 এর বিপরীত হচ্ছে এটা μ0, আর I2 এর বিপরীত হচ্ছে μ2। তাহলে এই যে তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এই তিনটে ইকুয়েশনকে আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি। sin I1 বাই sin R1 ইন্টু sin R1 বাই sin R2 ইন্টু sin R2 বাই sin I2 is equals to μ1 μ0 into μ2 μ1 into μ0 μ2। দেখো এখানে 1 1 নট নট 2 2 কেটে গেল is equals to 1 দাঁড়াবে। আর এখানটা দেখি এটা 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 কেটে গেল, তার মানে কি দাঁড়ালো, sin I1 বাই sin I2 is equals to 1। এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে sin I1 is equals to sin I2, অর্থাৎ I1 is equals to I2। তার মানে আমরা কি সিদ্ধান্ত পেলাম, যদি প্রথম এবং শেষ মাধ্যম একই হয় আর ভেতরে যে সমস্ত সমান্তরাল মাধ্যমগুলো আছে বা প্লেটগুলো আছে, সেই প্লেটের যদি আলোকীয় ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি যে কোণটা হয় সেই কোণটা একই থাকে। তার মানে কি, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়।
এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরপরের কনসেপ্ট, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর পার্শ্বীয় সরণ। অর্থাৎ সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যখন আলো প্রবেশ করে বাইরে নির্গত হবে, সেক্ষেত্রে দেখবো যে আলোর কোনো রকম কোনো কৌণিক বিচ্যুতি হয়নি, কেবলমাত্র রৈখিক বিচ্যুতি একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আমরা এখানে দেখব এবং সেই বিচ্যুতির পরিমাণ কতটা সেটা আমরা প্রমাণ করব। দেখো, এখানে আমরা এ বি সি ডি কাঁচ ফলক নিয়েছি এবং দেখো এখানে এটা আর এটা পরস্পর সমান্তরাল এবং দেখো দুটো তল আছে। আমরা বলেছিলাম যে দুটো তল নিয়ে কাজ করবে এবং তারা পরস্পর সমান্তরাল। তাহলে এটা হচ্ছে সেই উদাহরণ, একটা কাঁচের ফলক যার তল দুটো পরস্পর সমান্তরাল। এই ফলকে আলো করবে কি, আপতিত হবে। ধরো আলো এইদিকে আপতিত হয়েছে, তাহলে আলোর প্রতিসরণ ঘটবে এবং বায়ু মাধ্যমটা হচ্ছে যে লঘু মাধ্যম, কাঁচ মাধ্যমটা ঘন মাধ্যম, অন্য কোনো যে কোনো মাধ্যম নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, আলো করবে কি লম্বের দিকে কিছুটা সরে যাবে, এই দিক বরাবর প্রতিসরণ ঘটেছে। আবার আলোর দ্বিতীয়বার আবার প্রতিসরণ করবে, দ্বিতীয়বার প্রতিসরণ ঘটার ফলে আলোটা এরকম ভাবে নির্গত হয়। এখন দেখো, এটা যদি না থাকতো, কাঁচ ফলকটা যদি না থাকতো, তাহলে আলো সরাসরি এই পথটা দিয়ে বেরিয়ে যেত। কাঁচ ফলকটা থাকার জন্য কি হয়েছে, আলো প্রতিসরণ ঘটেছে এবং এই পথে নির্গত হয়েছে। আমরা যে কাঁচ ফলক নিয়ে কাজ করছি, সেই কাঁচ ফলকটা কতটা চওড়া, কি পরিমাণ, রশ্মিগুলোর নাম নিয়ে নিই, পি কিউ আর এস। এখান থেকে রশ্মিটা এই দিক বরাবর যে যদি কাঁচ ফলকটা না থাক নির্গত হতো এবং এর পরিমাণটা হচ্ছে তোমার, বা এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিউ টি দ্বারা। আমরা কিছু প্রমাণ করব, তার আগে আমরা একটু এখানে একটা লম্ব এঁকে নিই। এটার পরিমাণ হচ্ছে এন কিউ এবং এফ, আর এখানটা একটা লম্ব আঁকছি, সেটা হলো এন ড্যাশ আর। আচ্ছা, এবার এই যে কোণটা আছে, এই কোণটা হলো আপতন কোণ আই, এই কোণটাকে আমি বলবো প্রতিসরণ কোণ আর। আর দেখো, এই যে পুরো কোণটা আছে, এটা কিন্তু আপতন কোণ আই এর সঙ্গেই সমান হবে, কারণ দেখো এই কোণটা আর এই কোণটা এই যে সরলরেখাকে এক্সটেন্ড করেই তো তৈরি করা হয়েছে, তাই এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আচ্ছা, আরেকটা কনসেপ্ট একটু লক্ষ্য করো, সেটা কি, এটা আর এটা পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে এই যে কোণটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, আর এই কোণটাও
আমার হয়ে যাবে আর। এখন আমি করব কি, আর বিন্দুটা থেকে কিউ টি এর উপর আমি একটা লম্ব আঁকবো। এই দৈর্ঘ্যটা কে আমি বলছি এম আর, এবং এম আর এর পরিমাণটা কতটা হবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটাকে আমরা বলছি পার্শ্বীয় সরণ। ছবিটা দেখে মনে হচ্ছে যে কোন রকম কোনো কৌণিক সরণ হবে না, ছবিটা দেখে অ্যাকচুয়ালি মনে নয়। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যে প্রথম মাধ্যম এবং শেষ মাধ্যম যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণ, এই কোণটা এরা পরস্পর সমান হবে, এটা আমরা প্রমাণ করে নিয়েছি। অর্থাৎ কোন রকম কোনো কৌণিক বিচ্যুতি হয়নি। কিন্তু এখানে একটা রৈখিক বিচ্যুতি হয়েছে, অর্থাৎ লিনিয়ারলি কিছুটা শিফট করেছে। এখান দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শিফট করে সরে কতটা গেছে না এখান দিয়ে গেছে। তো এটাকে আমরা বলতে পারি যে রৈখিক চ্যুতি। তো সেই রৈখিক চ্যুতির পরিমাণটা কত সেটা আমরা এখানে বের করব। কিভাবে বের করব দেখো, ত্রিভুজ এম কিউ আর, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এম আর ওভার আর কিউ ইজ ইকুয়ালস টু, এম আরটা কি তার আগে দেখে নিই। এই যে কোণটা, এই কোণটার পরিমাণটা আমরা কতটা করব। পুরো কোণ আছে তোমার আই, আই থেকে যদি আমি আর কোণটা বাদ দিয়ে দিই তোমার ভেতরের কোণটা পাবো আই মাইনাস আর। এই কোণের সাপেক্ষে এম আরটা হবে লম্ব আর আর কিউটা হবে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে সাইন আই মাইনাস আর। এবার এখানে আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র লাগাবো, ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সূত্র লাগিয়েছি। এরপর লিখছি এম আর ইজ ইকুয়ালস টু আর ইন্টু কিউ, আর সাইন আই কে আমি কমন নিয়ে নিচ্ছি, সাইন আই কস আর মাইনাস কস আই বাই সাইন আই ইন্টু সাইন আর। এরপরে আরেকটা ত্রিভুজ আমরা নিচ্ছি, কোন ত্রিভুজটা, ত্রিভুজ কিউ আর এফ। এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলতে পারি কিনা দেখো তো, কিউ এফ বাই আর কিউ, কিউ এফ বাই আর কিউ, কিউ এফ এটা আর আর কিউ হচ্ছে যে এটা, এবং কোন কোণটা, এই কোণটার সাপেক্ষে, এই কোণটাকে আমরা কি বলেছি আর, আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কস আর। এটা ছিল ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে কস আর। এখান থেকে আমরা সরাসরি আর কিউ ইজ ইকুয়ালস টু বলতে পারি কিউ এফ ওভার কস আর। আচ্ছা কিউ এফ, কিউ এফ এখান থেকে এই দূরত্বটা টি বলেছিলাম, তোমরা এটা মানটা বসিয়ে দিচ্ছি, টি বাই কস আর। এই যে আর কিউ এর ভ্যালুটা এটা আমরা এখানে পুট করে দিচ্ছি, এম আর ইজ ইকুয়ালস টু আর কিউ ইজ ইকুয়ালস টু টি বাই কস আর হয়, তো
টিটাকে বাইরে রেখে আমি করছি কি cos r টাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে দেখো cos r বাই cos r মানে 1 মাইনাস cos i বাই sin i sin r বাই cos r। আমি এক লাইনে করে দিয়েছি। এরপরে দেখো এখানটায় যদি আমি প্রতিসরণের সূত্র লাগাই, সূত্রটা দাঁড়াবে এরকম, sin i by sin r is equals to mu, sin r is equals to sin i by mu। তাহলে cos r আমরা কি লাগাবো, আমরা জানি sin স্কয়ার x plus cos স্কয়ার x is equals to 1। তাহলে cos x is equals to কি হবে না root over of 1 minus sin স্কয়ার x, সেটা যদি লাগাই এখানে সেই সূত্রটা কি দাঁড়াবে 1 minus sin স্কয়ার r। এটাকে যদি সরাসরি এই মানটা এখানে বসানো যায় তাহলে অ্যানসারটা আমরা পাবো, যেটা আমরা সরাসরি লিখে দিচ্ছি, সেটা হলো 1 by mu root over of mu square minus sin square e, এটা আমরা পাবো। তাহলে এই cos r এর মানটা আমি কি করবো এখানটায় পুট করে দেবো এই ইকুয়েশনটাতে। দেখো কি পাচ্ছি, ইকুয়ালস টু t sin i 1 minus cos i by sin i into sin r সমান sin i by mu sin i by mu into cos r সমান এটা mu root over of mu square minus sin square i। এটা এটা কেটে গেল, sin i কেটে গেল। অ্যান্সার কি পেলাম পরের পেজে লিখছি, mr is equals to t sin i 1 minus cos i by root over of mu square minus sin square i, এই সূত্রটা আমরা পেয়েছি। তাহলে এটা হয়ে গেল আমার পার্শ্বীয় সরণের পরিমাণ। এই পার্শ্বীয় সরণটা কার কার উপর নির্ভর করছে, টি, অর্থাৎ ওই যে কাঁচের ফলক নিয়েছি সেই কাঁচের ফলকের থিকনেস বা চওড়ার উপর নির্ভর করছে, আর আই অর্থাৎ মাধ্যমের আপতন কোণের উপর নির্ভর করছে, আর যে মাধ্যম নিয়ে কাজ করছে মিউ তার প্রতিসরাঙ্কের উপর নির্ভর করছে। তাহলে সিদ্ধান্ত কি পেলাম যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলো যদি প্রতিসৃত হয় তাহলে সেক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে, অর্থাৎ তাদের মধ্যে কোন রকম কোনো কৌণিক বিচ্যুতি ঘটবে না, কিন্তু তাদের একটা পার্শ্বীয় সরণ হবে, অর্থাৎ আপতিত রশ্মির সাপেক্ষে প্রতিসৃত রশ্মি কিছুটা পার্শ্বীয়ভাবে শিফট করে যাবে, সরে যাবে। এই ঘটনাটা দেখলাম এবং তার পরিমাণটা কতটা হবে না তার পরিমাণ হবে t sin i 1 minus cos i by root over mu square minus sin square i।